আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকে আমাদের ম্যাথের সেকেন্ড ক্লাসটা অর্থাৎ বেসিক টু প্রো সাস ডিমার্স 2.0 যে সেকেন্ড টাইমারদের কোর্স অলরেডি লঞ্চ হয়ে গেছে। তোমরা প্রায় 250 প্লাস প্রি বুকিং করছো। সো আজকে আমাদের ক্লাস নিবে নতুন একজন গেস্ট, হয়তো তোমরা অনেকেই চেনো। পিয়াল, পরিচয় দিয়ে তুমি ক্লাস শুরু করে দাও। খুব চমৎকার ক্লাস নেই, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখে নিও। ওকে? আচ্ছা, আমি পিয়াল, পড়াশোনা করছি সার্চ সিএসসি ডিপার্টমেন্টে। তো চলো শুরু করি। দেখো, সবার ফার্স্টে আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, y=2 রেখার উপরে লম্ব এবং এইচকে বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ বের করব। দেখো, প্রশ্নটা আসছিল হচ্ছে সাস্ট 1920-তে। তো প্রশ্নটা কিন্তু আসলে খুব একটা কঠিন না, যদি কিনা আমাদের বেসিকটা ক্লিয়ার থাকে। দেখো, তোমরা হয়তো অনেক সময় ভয় পাও যে y=2 বা এই ধরনের কথাবার্তা বললে অনেক সময় হয় কি আমরা ম্যাচ আপ করতে পারি না। জিনিসটা সিম্পল, আমি যে একদম ভিন্নভাবে দেখাই। মনে করো y=2 আমার একটা রেখা, সরলরেখাটা আঁকি। ওকে, এইখানে যদি আমার y=2 একটা রেখা হয়, লাইক দিস ইজ মাই লাইন, y=2, তার মানে এই বিন্দুটা হচ্ছে গিয়ে 2। এখন চিন্তা করো, এই রেখাটার উপর যদি একটা লম্ব রেখা থাকে, y=2 একটা রেখা যার উপর একটা লম্ব রেখা যদি থাকে, লাইনটা অ্যাকচুয়ালি কেমন হবে? এরকম একটা লাইন হবে, তাই না? এটা কিন্তু মূল বিন্দু, ডোন্ট বি কনফিউজ, দিস ইজ মাই মূল বিন্দু। হ্যাঁ, এটা হচ্ছে আমার ও অথবা 0, 0 বিন্দু। আচ্ছা, এই যে আমার লাইনটা পাইলাম, এই রেখাটা একটু খেয়াল করো তো, এই রেখাটা বেসিক্যালি কি? x= সামথিং না? আমি যদি বলি এই লাইন, এই এতটুকু দূরত্ব, মূলবিন্দু থেকে এতটুকু দূরত্ব হচ্ছে a, যদি আমি বলি এতটুকু দূরত্ব হচ্ছে a, দ্যাট মিনস আসলে এই লাইনটার সমীকরণটা কি আসবে? x=a। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা দেখি y=2 রেখার উপর একটা লম্ব রেখার সমীকরণ, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে এমন একটা সরলরেখার সমীকরণ হবে x=a। ওকে, তো যদি x=a হয়, এখন আমরা একটু তাকাই। আমাদেরকে বলা হয়েছে যে উক্ত সরলরেখাটা hk বিন্দুগামী। hk বিন্দুগামী যদি আমাদের উক্ত সরলরেখাটা হয়, দ্যাট মিনস দেখো x এর ভ্যালুটা আমাকে নিতে হচ্ছে। তো x এর ভ্যালুটা কত? h। তার মানে আমাদের মেইন সমীকরণটা হচ্ছে x=h। অর্থাৎ আমি যদি এখান থেকে আমাদের অ্যান্সারটা লিখি, আমাদের সমীকরণটা আসে হচ্ছে x - h=0। a নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আমাদের কারেক্ট অ্যান্সার কত? a। তো প্রশ্নটা কিন্তু আসলে খুব একটা কঠিন ছিল না। আমার যে উদ্দেশ্যটা ছিল তোমাদের বেসিকটা ক্লিয়ার করা, যে y=2 বলা যেই কথা, অথবা যদি বলে যে x অক্ষের উপর একটা লম্ব রেখার সমীকরণ, লাইনটার মিনিং সেম। যদি আরেকটু ক্লিয়ার করি, ধরো দিস ইজ মাই লাইন, মনে করো যে এই সরল রেখাটার উপরে কোনো একটা বিন্দু আছে যেটা বেসিক্যালি কি h এবং k। হ্যাঁ, তো যদি তাই হয়, x অক্ষ থেকে, আই মিন মূল বিন্দু থেকে এই বিন্দুটা পর্যন্ত দূরত্বটা, এতটুকু দূরত্ব কি a, আর a এর ভ্যালুটা এই ক্ষেত্রে কত থাকে? আমাদের h এর সমান থাকে। তো ফাইনালি আমাদের অ্যান্সার হচ্ছে x - h=0। আচ্ছা, তো এখন আমরা পরের প্রশ্নে যাব। এই প্রশ্নটা একটু দেখি। প্রশ্নটাতে বলা হয়েছে যে দুইটি বিন্দুর পোলার স্থানাঙ্ক দেয়া আছে 2√390 এবং 2√5 180 ডিগ্রি। বিন্দু দুটোর ভিতরে দূরত্ব কত? আচ্ছা, অনেক সময় আমরা পোলার স্থানাঙ্ক দেখলে একটু কনফিউজ হই। আমি একটু বেসিকটা ক্লিয়ার করে দেই। তো এখন পোলার স্থানাঙ্ক বলতে আসলে কি বোঝায়? ধরো আমার এখানে একটা বিন্দু আছে, দিস ইজ মাই একটা পয়েন্ট। হ্যাঁ, তো এই যে বিন্দুটা, এই বিন্দুটা যদি এমন একটা সরলরেখা আমার উৎপন্ন করে, তাহলে খেয়াল করো এই বিন্দুটা পর্যন্ত, এই যে একদম মূল বিন্দু থেকে এই বিন্দুটা পর্যন্ত দূরত্ব হবে r। ওকে, r। এবং মূলবিন্দুর সাথে ওর যে সংযোজক রেখাংশটা, একটা অবশ্যই এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করবে। দ্যাট মিনস আমাদের যে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক হবে কি? আর এবং থিটা, আর এবং থিটা। ওকে, আচ্ছা, আর এবং থিটা কি? এটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক। ফর হোয়াট? পোলার স্থানাঙ্ক। আচ্ছা, তাহলে এখন যদি আমরা দেখি ওর কার্তেশীয় স্থানাঙ্কটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? কোয়াইট সিম্পল। খেয়াল করো, এই বিন্দুটার স্থানাঙ্ক যদি হয় xy, তাহলে এতটুকু, খেয়াল করি আমরা, এতটুকু দৈর্ঘ্য আসলে কত? এটা যদি r হয়, নর্মাল ভেক্টর বিভাজনের সূত্র থেকে আমরা চিন্তা করতে পারি, বা sin θ cos θ দিয়েও ভাঙানো যায়। এতটুকু হচ্ছে r cos θ, আর এতটুকু কত হবে? সাইন উপাংশ। যার সাথে থিটা লাগানো থাকবে সে হবে cos, বাকিটুকু সাইন। দ্যাট মিনস দিস উইল বি r sin θ। ওকে, সো আমাদের পোলার স্থানাঙ্ক যদি এমন হয়, কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে? r cos θ হচ্ছে ফর x, এবং r sin θ হবে হচ্ছে y এর জন্য। আচ্ছা, তো এখন দেখি আমাদের মেইন প্রশ্নটাতে আসলে কি আছে। মেইন প্রশ্নটাতে বলা হয়েছে দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক 2√390, 2√5 180। তো আমি যদি এখন এটার কার্তেশীয় স্থানাঙ্কটা বের করতে চাই,
কার্তেশীয় স্থানাঙ্কটা যদি আমি বের করতে চাই 2√3 cos 90 এর ভ্যালু কত? 2√3 cos 90 এর ভ্যালু হচ্ছে গিয়ে 0, কারণ cos 90 ডিগ্রি এর ভ্যালু 0। দ্যাট মিনস আমাদের ওর জন্য হবে হচ্ছে গিয়ে 0, অ্যান্ড সাইনের জন্য কত হবে? 2√3 sin 90 ডিগ্রি মানে কত? মানে হচ্ছে 2√3। একটা বিন্দু হচ্ছে এইটা, এটা আরেকটা অল্টারনেটিভ আছে, আমি একটু পরে দেখাবো। ঠিক সেমভাবে আমি যদি ওর জন্য বের করতে চাই, খেয়াল করি ওর জন্য কত হবে? ওর জন্য হবে হচ্ছে 2√5 cos 180, cos 180 ডিগ্রি এর ভ্যালু কত? -1। দ্যাট মিনস দিস উইল বি মাইনাসের 2√5, অ্যান্ড পরের অংশটা কি? sin 180 এর ভ্যালু 0। তো আলটিমেটলি আমাদের এতটুকু চলে আসা হচ্ছে 0। ওকে, তাহলে এখন যদি আমরা এই দুইটা বিন্দুর ভিতরে দূরত্ব বের করি, তো দুইটা বিন্দুর ভিতরে দূরত্ব r ইজ ইকুয়াল টু কত হবে? দুইটা বিন্দুর ভিতরে দূরত্ব r ইজ ইকুয়াল টু হবে √(x1 - x2) এর হোল স্কয়ার। দ্যাট মিনস আসবে হচ্ছে 2√5 হোল স্কয়ার প্লাস আবার মাইনাস আই এম সরি, দিস ইজ নট √5, দিস উইল বি 2√3 এর হোল স্কয়ার। হ্যাঁ, এক্স্যাক্টলি 2√3 প্লাস দিস উইল বি 2√5। তো আলটিমেটলি মাইনাস মাইনাসে প্লাস হবে, তো থাকে হচ্ছে আমাদের 2√5 এর হোল স্কয়ার। ওকে, সো এখান থেকে আমাদের কত আসছে? এখান আমি একটু ক্যালকুলেটরের হিসাবটা করি। √2√3 এর হোল স্কয়ার প্লাস 2√5 এর হোল স্কয়ার, দেন যদি পুরোটাকে রুট করি অ্যান্সার চলে আসে হচ্ছে 4√2। 4√2। সো আমাদের অ্যান্সার কত নাম্বার? অ্যান্সার হচ্ছে বি নাম্বার। ওকে, তো তুমি যখন প্র্যাকটিস করবা তখন আসলে তোমার এত কিছু চিন্তা করার দরকার নেই, তুমি দেখা মাত্র এটা গেস করতে পারবা। তো এখন এই ক্ষেত্রে আসলে সোজা হয়, কারণ আমাদের এই বিন্দুগুলো হচ্ছে 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি, বাট যখন কিনা অ্যাঙ্গেলগুলো একটু ডিফারেন্ট হয়ে যায় তখন আসলে এটা বের করে সেখান থেকে আর বের করাটা আসলে একটু টাইম কনজিউমিং। আমরা আসলে যতটা ফাস্ট করতে পারবো। তো এটার জন্য আমি আরেকটা অ্যাপ্রোচ বলি, আরেকটা ফর্মুলা বলি। যদি কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে তখন আমরা আর ছোটবেলা থেকে বের করে আসতেছি, এটা নিয়ে আমাদের কোনো ইস্যু নেই। বাট যদি আমাদেরকে এইভাবে পোলারে দিয়ে দেয় তখন এটা বের করার আরেকটা অ্যাপ্রোচ আছে। ডিরেক্টলি আমাদের একটা ফর্মুলা আছে, ওইটা দিয়ে তোমরা করতে পারো চাইলে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে r ইজ ইকুয়াল টু √r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার প্লাস 2r1 r2 cos ডেল থিটা। θ2 - θ1ও করতে পারো, θ1 - θ2 করতে পারো, কারণ cos - θ ইকুয়াল টু cos θ। তো আমরা যদি এইভাবেও করি, দেখো জিনিসটা কিন্তু সেমই আসতেছে। r1 এর ভ্যালু কত? 2√3, r2 এর ভ্যালু কত? 2√5, এবং cos ডেল থিটা যদি খেয়াল করি 180 - 90 বা 90 - 180, cos 90 ডিগ্রি হলে এই অংশটা আমার হচ্ছে 0 চলে আসে। তো যদি তাই হয় আমাদের অ্যান্সার আসবে কত? 4√2। আশা করি আমরা এই প্রশ্নটা বুঝতে পারলাম। এবার আমরা পরের প্রশ্নে যাব। এই প্রশ্নটাতে আমাকে বলা আছে যে x = 3, x = 5, y = 4, y = 6, তিনটা রেখা দেয়া আছে, চারটা রেখা দেয়া আছে। রেখাগুলো দ্বারা গঠিত একটা চতুর্ভুজের কর্ণের ঢাল বের করতে বলছে। তো আমরা আগে একটু ছবিটাকে প্লট করি। বলা আছে x = 3 একটা রেখা, হ্যাঁ? তো দ্যাট মিনস এই আমাদের x = 3 রেখাটা। x = 5 একটা রেখা, এটা আমাদের x = 5, y = 4 এবং y = 6। তো এটা আমাদের y = 4 এবং আমি ধরলাম এটা আমাদের y = 6। ওকে, এই চারটা রেখা দ্বারা গঠিত চতুর্ভুজের একটি কর্ণের ঢাল। দ্যাট মিনস আমি যদি এই কয়েকটা রেখার দিকে একটু তাকাই, আমাদের ফাইনালি যে চতুর্ভুজটা আসছে সেই চতুর্ভুজটা আসলে কি? এই অংশটা খেয়াল করি, আমাদের কাঙ্ক্ষিত যে চতুর্ভুজ সেটা হচ্ছে এটা। ওকে, সো আমাদের আসলে টার্গেটটা কি? এই চতুর্ভুজের একটা কর্ণের ঢাল বের করতে হবে। আচ্ছা, এখন যদি একটু তাকাও, একটু দেখো তো এই চতুর্ভুজটা কি আসলে একটা কাইন্ড অফ মানে বর্গের মতো না? তো বর্গের মতো যদি হয়, বর্গ বলতে আমি যেটা বুঝতে চাচ্ছি যে 90 ডিগ্রি, অর্থাৎ বলা যায় এটা একটা আয়ত। আয়ত কিভাবে? আয়ত হচ্ছে আমাদের এতটুকুর দৈর্ঘ্য 2, কারণ এটা হচ্ছে আমাদের 4 এবং ওইটা হচ্ছে 6। তো দুইটা সরলরেখার ভিতরে দূরত্ব কত? 2। ঠিক সেমভাবে 3, 5, 3 আমাদের এতটুকু হচ্ছে 3, তো 2। হ্যাঁ, এটা আসলে আয়ত না, বর্গই হয়ে গেছে, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো সমান দেখতে পাচ্ছি। তো যাই হোক, যদি একটা বর্গ হয়, আমরা জানি যে বর্গের কর্ণের ঢাল কত হয়। বর্গের কর্ণের ঢাল এই ক্ষেত্রে এই ধরনের যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, ধরো এইটা একটা কর্ণ, দিস ইজ মাই কর্ণ, এটা আমাদের একটা কর্ণ,
অথবা এটা আমাদের একটা কর্ণ। তো যদি আমাদের এগুলো কর্ণ হয়, বোঝাই যায় যে এটা আসলে এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে। দ্যাট মিনস আমাদের ঢাল বা এম এর ভ্যালু কত আসছে, এম ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে tan এর 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু আসে হচ্ছে 1। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। দিস ইজ আওয়ার অ্যান্সার। এবার আমরা পরের প্রশ্নটাতে যাব। এই প্রশ্নটাতে বলা আছে আর cos π/4 মাইনাস থিটা ইকুয়াল টু 6 সরলরেখা দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত একক। তো সরলরেখাটার সমীকরণ আসলে কি, আর cos π/4 মাইনাস থিটা, ওই যে আমরা একটু আগে পড়ে আসছিলাম, এটা কিন্তু কার্তেসীয় স্থানাঙ্কে দেয়া নাই। এটা আমাকে কিভাবে দেয়া আছে, দেয়া আছে হচ্ছে পোলার স্থানাঙ্কে। তো আমাকে আসলে পোলার থেকে কার্তেসীয়তে নিতে হবে। কিভাবে নিব, x ইকুয়াল আর cos থিটা, y ইকুয়াল আর sin থিটা, এই ফরম্যাটটা এখান থেকে বের করা লাগবে, যেন আমরা আর cos থিটাকে x এ এবং আর sin থিটাকে y তে রিপ্লেস করতে পারি। তো আমি যদি একটু লিখি, খেয়াল করি, এখান থেকে লেখা যায় আর, দেখো cos a মাইনাস b এর সূত্র ফেলবো। তো cos a মাইনাস b এর সূত্র কি, আর cos π/4 cos থিটা প্লাস আর sin π/4 sin থিটা ইজ ইকুয়াল টু 6। sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 6। এখন এরপরের লাইনটা কি লেখা যায়, দেখো আমাদের টার্গেটটা কি, রিপ্লেস করতে হবে। তো আমরা আসলে রিপ্লেসটা কিভাবে করতে পারি, cos π/4 এর ভ্যালু কত, 1/√2, 1/√2 এন্ড পরের অংশটা একটু দেখি, আর cos থিটা দিস ক্যান বি x, কারণ আর cos থিটা এর ভ্যালু হচ্ছে x, প্লাস একইভাবে 1/√2 নেক্সট পোরশনের জন্য আমরা কি লিখতে পারি, আর sin থিটা। তো আর sin থিটাকে আমরা কি লিখতে পারি, আর sin থিটাকে আমরা লিখতে পারি হচ্ছে y ইকুয়াল হচ্ছে 6। তো দেখো ভাইয়া, আমরা কিন্তু এখন এটাকে x প্লাস by ইকুয়াল টু c, মানে এই টাইপের একটা ফরম্যাটে নিয়ে আসছি। তো আমরা কি জানি যে x/a প্লাস y/b ইকুয়াল টু 1 যদি কোনো একটা সরল রেখা থাকে, ওইখানে a হচ্ছে x অক্ষের ছেদাংশ, y হচ্ছে b হচ্ছে y অক্ষের ছেদাংশ। তাহলে আমি এখন এটাকে একটু ওরকম ফরম্যাটে নিয়ে যাব। কিভাবে নিব, এটাকে লেখা যায় x বাই, তো আমি যদি 6টাকে এই পাশে নিয়ে আসি, দ্যাট মিনস 6 এর √2 প্লাস y বাই 6√2 ইজ ইকুয়াল টু 1। দ্যাট মিনস আমার এই প্রশ্নে x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ এবং y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ দুইটাই কিন্তু 6√2। অতএব x ইজ ইকুয়াল টু 6√2 and y is equal to also 6√2। তো আমাদের জাস্ট এক্সট্রা চাওয়া প্রশ্নে আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বার। আশা করি আমরা এই প্রবলেমটা বুঝছি। এবার আমরা পরের প্রশ্নটাতে যাব। এই প্রশ্নটাতে বলা আছে যে একটি ছাপাখানায় 100 বই ছাপাতে 12,000 টাকা খরচ হয় এবং 150 বই ছাপাতে 16,000 টাকা খরচ হয়। বই ছাপানোর সংখ্যা, বই ছাপানোর খরচ বইয়ের সংখ্যার সঙ্গে রৈখিকভাবে বৃদ্ধি পায়। তো 200 বই ছাপাতে কত টাকা খরচ হবে। তোমরা অনেক সময় এইভাবে ডাক আকারে যদি লিখে দেয়, সেই প্রশ্নটাকে আসলে সরল লেখার সাথে ম্যাচ করাইতে পারো না বা ধরতে পারো না। এখানে সবথেকে ক্রিটিক্যাল যেই জায়গাটা, মানে আমি ম্যাথটা যে কিভাবে করব, সেই হিন্টসটা যেই লাইনটাতে দেয়া আছে, সেই লাইনটা হচ্ছে এই জায়গাটা। খেয়াল করি, সেই লাইনটা হচ্ছে এই জায়গাটা। আমাকে বলা আছে যে এইখানে যে তাদের ভিতরে রিলেশনটা সরল রৈখিক, অর্থাৎ লিনিয়ার। যদি এখানে বলতো যে সমানুপাতিক, তখন হয়তো কি, মানে একজনকে দ্বিগুণ করলে আরেকজন দ্বিগুণ হচ্ছে। বাট এখানে কিন্তু ওই ধরনের কিছু বলা হয় নাই, বলা হয়েছে রৈখিকভাবে বৃদ্ধি পায়। তো যদি যে কোনো কিছু রৈখিকভাবে বৃদ্ধি পায়, তো আমরা অবশ্যই এখানে একটা ইকুয়েশন লিখতেই পারবো যে y = mx + c। তো এখন ভাইয়া আপনি এটা কেন লিখলেন, খেয়াল করি, আমাকে প্রশ্নে বলা আছে একটা ছাপাখানায় 100 বই ছাপাতে 12,000 খরচ হচ্ছে। এদের ভিতরে রিলেশনটা কীরকম, রিলেশনটা কিন্তু সরল রৈখিক। 150 বই ছাপাতে 16,000 টাকা খরচ হয়, রিলেশনটা কেমন, সরল রৈখিক। বই ছাপানোর খরচ বইয়ের সংখ্যার সঙ্গে রৈখিকভাবে বৃদ্ধি পেলে 200টা আমি যদি বই ছাপাতে চাই, তাহলে কত খরচ হবে। তো একটা জিনিস চিন্তা করো,
আমি যদি বলি যে এই যে এক্স, আমি যদি বলি এক্স, আমি এক্সকে ডিনোট করব হচ্ছে বইয়ের সংখ্যা দিয়ে, বইয়ের সংখ্যা দিয়ে এক্সকে আমি ডিনোট করব বইয়ের সংখ্যা দিয়ে, অ্যান্ড ওয়াইকে আমি ডিনোট করব হচ্ছে খরচ দিয়ে। কারণ প্রশ্নে আমাকে সুন্দর মতো বলে দেয়া আছে যে খরচ বইয়ের সংখ্যার সাথে সরলরৈখিকভাবে বাড়ে। যদি সমানুপাতিক হতো তাহলে সিটা থাকতো না, দ্যাট মিনস ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স, ধ্রুবকটা চলে আসতো এম। আশা করি আমরা সবাই এই জিনিসটা বুঝছি। তাহলে এবার নোটিস করি ভাইয়া যে আমাকে বলা আছে 100 বই ছাপাতে 12,000 টাকা খরচ হয়, দ্যাট মিনস আমি একটা ইকুয়েশন লিখতে পারি যে 12,000 ইজ ইকুয়াল 100x প্লাস সি, সরি 100x না 100m, 100m, কারণ x এর ভ্যালু তো আমাদেরকে বলা আছে বইয়ের সংখ্যা যেটা 12,000 100, তো 100m প্লাস সি। ওকে, এরপর আরেকটা সমীকরণ আমরা কি লিখতে পারি? আরেকটা সমীকরণ লিখতে পারি যে 150m প্লাস সি ইজ ইকুয়াল 16,000। ওকে, আমরা কিন্তু আমাদের ম্যাথ সলভ করার যে অস্ত্র সেই দুইটাকে পেয়ে গেছি। অস্ত্র দুইটা কি? এই দুইটা সমীকরণ। এই দুইটা সমীকরণ যদি আমাদের জানা থাকে আমরা এখন ইজিলি অঙ্কটা সলভ করতে পারি। কিভাবে? তুমি যদি একটু নোটিস করো, আমাদের এখানে আননোনটাকে, আননোন হচ্ছে এই এমটা এবং সি। তো আমি যদি এম এবং সি এর ভ্যালুটা সামহাউ বের করতে পারি, তারপর যদি আমি আমার উক্ত সমীকরণে এম এবং সিকে রিপ্লেস করে এক্স এর ভ্যালুটা 200 বসাই, তাহলেই তো ওয়াই অর্থাৎ খরচের মানটা চলে আসবে। অর্থাৎ যখন এক্স এর মান 200 তখন ওয়াই এর ভ্যালু কত, এইটাই কিন্তু আমার প্রশ্ন, আমি যদি সরলরেখার ভাষায় বলি। এখন আমরা এটাকে একটু ক্যালকুলেটরে সলভ করি যে আসলে এই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা কত কত আসে। তোমরা আমার সাথে সলভ করতে পারো। 100 1 and 12,000 আর 151 16,000। ওকে, সো আমাদের সলভ করলে এম এর ভ্যালুটা চলে আসে হচ্ছে, এম চলে আসে 80, সি চলে আসে 4000। তো এই দুইটা যদি আমাদের চলে আসে, এখন আমাদের সমীকরণটা কি? আমাদের ফাইনাল সমীকরণ হচ্ছে y is equal to m এর ভ্যালু 80, তার মানে 80x প্লাস 4000। তো এখন আমাদের প্রশ্নে x এর ভ্যালু কত? 200। দেন 80 ইন্টু নাম্বার প্রবলেমটাতে আসি। দেখো এই প্রশ্নটাতে বলা হয়েছে 2x - 5y + 3 = 0, রেখার সাপেক্ষে -1 2 এবং 3 2 বিন্দুটার অবস্থান কোথায়? তো বিন্দুর অবস্থান রিলেটেড প্রশ্নগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। দেখো সাস্টে চলে আসছে 13-14 সালে। তো বিন্দুর অবস্থানের বেসিক কথাটা কি তোমরা যদি একটু নোটিশ করো, আমি একটু যদি বেসিক ক্লিয়ার করি, খেয়াল করো। আমি যদি বলি, মনে করো এইটা একটা আমার রেখা, ধরো যে এটা আমার কোন একটা রেখা। এখন আমি যদি এই রেখাটাকে সিদ্ধ করি, মনে করো যে এই রেখার উপরেই একটা বিন্দু আছে, এই রেখাটার উপরেই ধরো আমার একটা বিন্দু আছে। তো এই রেখাটার উপরে যদি আমার একটা বিন্দু থাকে, এক্স ওয়াই একটা যদি বিন্দু থাকে, এক্স এবং ওয়াই, তো আমি যদি এই বিন্দুটা দিয়ে ওকে সিদ্ধ করি তাহলে কিন্তু 0 চলে আসবে। কারণ কি? কারণ তো সিদ্ধ হচ্ছে ওকে দিয়ে, তাই না? এটা আমরা বুঝতেই পারতেছি যে আমি যদি ওকে সিদ্ধ করি তাহলে 0 চলে আসবে, কারণ ওকে দিয়ে সিদ্ধ হবে। আচ্ছা, বাট যদি এমন হয় যে একটা বিন্দু এইখানে আছে এবং একটা বিন্দু এইখানে আছে, তখন ব্যাপারটা কি দাঁড়াবে? তখন মনে রাখবা একজনের জন্য ওকে বসাইলে যদি পজিটিভ আসে, অপরজনের জন্য নেগেটিভ আসতে বাধ্য। আচ্ছা, এটা একদম ফুল থিওরি থেকে এক্সপ্লেন করা যায়, আমি অত থিওরির এক্সপ্লেনেশনে যাব না। আমি তোমাদেরকে নর্মাল এক্স অ্যাক্সিস ও অ্যাক্সিসের প্রেক্ষিতে একটা ধারণা দিতে পারি। যেমন ধরো যে আমি যদি বলি আমাদের একটা এক্স অ্যাক্সিস আছে হাতে, তো এটা যদি আমার এক্স অ্যাক্সিস হয়, এটা যদি আমার ওয়াই অ্যাক্সিস হয়, তো এক্স অ্যাক্সিসের সমীকরণটা কি? এক্স অ্যাক্সিসের সমীকরণ হচ্ছে ওয়াই
ইজ ইকুয়াল টু 0। তো আমাদের এক্স অ্যাক্সিসের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0। ওকে, তো এক্স অ্যাক্সিসের সমীকরণ যদি হয় ওয়াই ইকুয়াল টু 0, তাহলে আমি যদি এখন বলি, মনে করো এখানে একটা বিন্দু আছে, মনে করো একটা বিন্দু হচ্ছে 2, 3 এবং আরেকটা বিন্দু হচ্ছে ধরো 2 and -3, 2 and -3। তো এখন চিন্তা করো, আমি যদি এই বিন্দুটা দিয়ে ওকে সিদ্ধ করি, জিনিসটা কত আসবে? জাস্ট এতটুকু খেয়াল করি, মানে সিদ্ধ বলতে আমি এইটুকু চিন্তা বাদ, আমি জাস্ট প্রথম অংশটুকু সিদ্ধ করবো, মানে প্রথম অংশটুকুকে যদি আমি সিদ্ধ করি, তাহলে দেখো ওয়াই এর ভ্যালু কত আসে। ওর জন্য যদি আসে প্লাসের 3, ওর জন্য কিন্তু 100% মাইনাসের 3 আসবে দ্বিতীয়টার জন্য। দ্যাট মিনস দুইটা বিন্দু যদি একটা রেখার দুইটা ভিন্ন পার্শ্বে অবস্থান করে, তখন একজনের জন্য যেই সাইন আসবে অপরজনের জন্য তার ঠিক এক্স্যাক্টলি বিপরীত সাইন আসাটা বাধ্য। ধরো এই বিন্দুটা 2 - 5 হোয়াটএভার, একজন পজিটিভ একজন নেগেটিভ, আমার কথা হচ্ছে এটা। তো এই ধরনের সরলরেখার ক্ষেত্রে ওই জিনিসটা বের করে দেখানো যায়, আমাদের এখন ওটা আর থিওরির অত কিছু দরকার পড়বে না। তো আমি এখন বেসিক্যালি কি করবো, এই বিন্দুটাকে সিদ্ধ করবো, এই দুইটা এই সরলরেখাকে সিদ্ধ করব এই বিন্দু দুইটা দ্বারা। তো খেয়াল করি ভাইয়া, আমি যদি প্রথম বিন্দুটা দিয়ে সিদ্ধ করি, প্রথম বিন্দুটা দিয়ে সিদ্ধ করলে আমাদের সমীকরণটা কিরকম দাঁড়াবে? 2 × -1 -5 × 2 +3। ওকে, দ্যাট মিনস কত? -2 -10 +3, সো -12 +3, -12 +3, দ্যাট মিনস ইকুয়াল টু হোয়াট? -12 +3 ইজ ইকুয়াল টু হচ্ছে -9। ওকে, ইজ লেস দ্যান 0, নেগেটিভ। আচ্ছা, আমি ঠিক একইভাবে এখন দ্বিতীয় বিন্দুটা দিয়ে সিদ্ধ করি। এটা আমি একটু ভাইয়া নিচে লিখব। যদি সিদ্ধ করি তাহলে 2 × 3 আসে, 2 × 3 -5 × 2 -5 × 2 +3। ওকে, তাহলে 6 - 10, 6 - 10, 3 × 2 = 6, 6 -এর 10 +এর 3 +এর 3। ওকে, তাহলে এখান থেকে চলে আসছে কত? -4 + 3 অথবা -এর 1। তো আমরা দেখতে পাচ্ছি আসলে দুইটাই কিন্তু নেগেটিভ। তো দুইটা যদি নেগেটিভ হয়, এই কথার অর্থ কি? এই কথার অর্থ তারা একই সাইডে আছে, অর্থাৎ আমাদের যদি সাইনটা সেম আসে, আমি যদি একটা সামারি করে দেই, আমাদের যদি দেখি যে সাইন একই আসছে, সেম সাইন যদি আমাদের আসে, তখন আমরা বলবো একই পাশে। যদি আমাদের ডিফারেন্ট সাইন আসে, তখন আমরা বলবো কি? ভিন্ন পাশে, ভিন্ন পাশে। বাট যদি দেখি যে 0 চলে আসলো, 0 চলে আসলো, একটু আগেই বলেছি যে 0 চলে আসার অর্থ কি? বিন্দুটা আসলে সরলরেখার উপরে। যদি দেখি 0, দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস আমাদের বিন্দুটা হচ্ছে উপরে, সরলরেখার উপরে, কারণ তাকে দিয়ে সে সিদ্ধ হচ্ছে। সো আমাদের ফুল ম্যাথের সামারি হচ্ছে এইটা। এই ধরনের একটা প্রশ্ন তোমরা যে কোনো ভার্সিটিতেই পাবা। তো আমাদের একই পাশে আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বার। এবার পরের প্রশ্নে যাব। এই প্রশ্নতে বলা আছে যে এম ঢাল এবং এক্স অক্ষের ছেদক অংশ বি হলে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। তো এই ম্যাথটা বিভিন্নভাবে সলভ করা যায়। যেমন ধরো এক্স অক্ষের ছেদক অংশ বি, এই কথাটার অর্থ কি? একটা যে কোনো জেনারেলাইজ সরলরেখার সমীকরণ কি? y = mx + c, mx + c। ওকে, এটা হচ্ছে যে কোনো একটা জেনারেলাইজ সরলরেখার সমীকরণ। তো এইখান থেকে c 0 হওয়া মানে হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা, ব্লা ব্লা, তো ওগুলো আমরা জানি। এখন এই সমীকরণে খেয়াল করো, আমাকে বলা হয়েছে এক্স অক্ষের ছেদক অংশ 0। দেখো, কোনো একটা সরলরেখা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুর y এর ভ্যালু কত? 0। তো আমরা এখানে দুইভাবে সলভ করতে পারি। আমরা চাইলে এটাকে y এর ভ্যালু 0 বসিয়ে x এর মান বের করে ওইভাবেও করতে পারি, অথবা এইভাবেও করতে পারি যে আমরা জানি যে x/a + y/b ফরম্যাটে যদি কোনো সরলরেখা থাকে, ওই ফরম্যাটটার ক্ষেত্রে a হচ্ছে এক্স অক্ষের ছেদাংশ এবং b হচ্ছে y অক্ষের ছেদাংশ। তো আমি ওইভাবে নিয়ে যাই। দ্যাট মিনস এটাকে লেখা যায় mx - এর y ইজ ইকুয়াল টু হচ্ছে -c। তো এখান থেকে আমরা লিখতে পারি x ডিভাইডেড বাই -এর c/m প্লাস y ডিভাইডেড বাই c/1 ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের x এর ভ্যালুটা কত। আমাদের x এর ভ্যালুটা হচ্ছে -এর c/m
এবং ওয়াই এর ভ্যালুটা কত? ওয়াই এর ভ্যালুটা হচ্ছে আমাদের জাস্ট সি। তো আমাদের ওয়াই এর ভ্যালুটা হচ্ছে গিয়ে জাস্ট সি। ওকে, সো এখন যদি আমি এটাতে যাই, আমাকে বলা আছে এক্স অক্ষের ছেদক অংশ বি। তো আসলে দেখো আমাদের মেইন যে সমীকরণটা y = mx + c, এখানে আমার টার্গেটটা কি? দেখো প্রশ্নের অপশনগুলোর দিকে তাকাই, এম আছে, এক্স আছে, বি আছে, কোনো প্রবলেম নেই। আমি কিন্তু এখানে জাস্ট বাড়তি কাকে ধরে নিলাম? সি কে ধরে নিলাম, কারণ এম তো ঢাল। আচ্ছা, এই জায়গাটা একটু কেয়ারফুল থাকবে, মাঝে মাঝে এমনও বলতে পারি এক্স অক্ষের ছেদক অংশ এম, তখন কিন্তু এই এমটাকে আবার এম ড্যাশ ধরে নিয়ে এমটা বের করবে বা এই ধরনের কিছু হবে। মানে প্রশ্নের মাঝে মাঝে যে কাজটা করে, আমরা সাধারণ সমীকরণে যে জিনিসটা জানি ওইটাকেই তারা অন্য কিছু হিসেবে ইউজ করতে দেয়, যেন আমরা সবটা ভুল করি। তো এইসব ব্যাপারে একটু কেয়ারফুল থাকবো। যাই হোক, এখানে আমাকে বলাই হয়েছে যে এম ঢাল, সেই জন্য আমি এখানে mx + c লিখলাম। তো এখন আমাদের টার্গেট হচ্ছে এই সিটাকে হটাইতে হবে। তো আমাকে ওয়াই এর প্রেক্ষিতে বললে ওইভাবে করতাম, আমাকে এক্স এর প্রেক্ষিতে বলা যে -c/m ইজ ইকুয়াল টু কত দেয়া আছে? ইকুয়াল টু বলা আছে হচ্ছে বি। তার মানে আমরা এখান থেকে জানি যে c ইজ ইকুয়াল টু মাইনাসের bm। ওকে, তো আমাদের কাজ অলমোস্ট শেষ, আমরা c এর ভ্যালুটা বের করে ফেললাম। সো আমাদের c এর ভ্যালু হচ্ছে মাইনাসের bm। এখন যদি আমি যাই, আমাদের কাজ এখন এই সিটাকে জাস্ট এখানে বসাইতে হবে। তার মানে এখন পরের লাইনটা আমাদের কি চলে আসবে? পরের লাইনটা চলে আসবে হচ্ছে y ইজ ইকুয়াল টু mx মাইনাস bm, মাইনাসের bm। তো এখন অপশনে আসলে একটু কমন টমন নিয়ে করছে, y = mx - bm যদি হয়, তার মানে আমি যদি এখান থেকে এমটাকে কমন নেই, আমাদের অ্যান্সার চলে আসবে হচ্ছে x - b। সো একটু দেখি আমাদের অ্যান্সারটা কত নাম্বারে। আমাদের অ্যান্সার হচ্ছে m × x - b, আমাদের অ্যান্সার হচ্ছে c নাম্বারে। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, সো আমরা আশা করি এই ম্যাথটা বুঝতে পেরেছি। এবার হচ্ছে আমরা পরের কোশ্চেনটাতে যাব। এই প্রশ্নটা একটু দেখি। এটা দেখো জাস্ট, এটা কয়বার আসছে, ঠিক সেম ডেটা দিয়ে আসছে। বুয়েটে 8-9 সালে আসছে, তখন বুয়েটে এমসিকিউ ছিল। কুয়েটে 9-10 আসছে, আবার 17-18 দেখো সেম ডাটা দিয়ে রিপিট হয়েছে। তো প্রশ্নটা একটু খেয়াল করি। এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক a00, b15 এবং c-22 হলে এ বিন্দুগামী বিসি রেখার উপর লম্বের সমীকরণ। ওকে, তো আমাকে বলছে এ বিন্দুগামী একটা রেখা যেটা বিসি রেখার উপরে লম্ব। ওকে, তার মানে দেখো আমরা বেসিক তো ফর্মুলা জানি যে y - y1 ইজ ইকুয়াল টু m × x - x1। অনেকভাবেই করা যায় m × x - x1, x - x1। আচ্ছা, তো এখন দেখো আমরা যদি সামহাউ এই এ বিন্দু, দেখো আমি কিন্তু অলরেডি বিন্দুটা জানি, তো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ তো আরো ইজিয়ার, যে y = mx, কারণ c এর ভ্যালু তো 0। তো এখন আমি যদি সামহাউ আমাদের ঢালটাকে বের করে ফেলতে পারি, আমাদের যে কাঙ্ক্ষিত সরলরেখাটা বের করবো তার ঢাল এই এমটাকে বের করে ফেলতে পারলে কিন্তু হয়ে যাচ্ছে, কারণ আমাদের কাঙ্ক্ষিত সরলরেখাটা কি? বিসি রেখার উপরে লম্ব, বাট এ বিন্দুগামী, তো একটা মূল বিন্দুগামী রেখা। দ্যাট মিন্স এখন আমাদের টার্গেট হচ্ছে এমটা বের করা। তো এমটা বের করার জন্য আমাকে হিন্টস দেয়া আছে। কি বলা আছে? যে বিসি রেখার উপরে লম্ব। তো বিসি রেখার উপরে যদি লম্ব হয়, বিসি রেখার উপরে লম্ব হলে আমাদের এখন দেখার দরকার হচ্ছে বিসি রেখার ঢালটা কত। বিসি রেখার ঢাল কত? m1 ইজ ইকুয়াল টু, বা ধরো যে আমি লিখি m of bc ইজ ইকুয়াল টু 2 - 5 ডিভাইডেড বাই -2 - 1, -2 - 1 ইকুয়াল টু আসবে, উপরে আসে হচ্ছে আমাদের -3, নিচে আসে হচ্ছে -3 ইকুয়াল টু 1। দেখো এইটা কার? বিসি এর ঢাল। আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ কি? বিসি রেখার উপরে লম্ব রেখা। তাহলে বিসি রেখার উপরে লম্ব রেখা, অর্থাৎ ধরো যে আমি বলি যে এম, যেটা আমাদের দরকার সেটার ভ্যালু কি? ওর উপরে লম্ব। তো আমরা জানি যে m1 m2 হয় -1 যদি দুইটা সরল রেখা একজন আরেকজনের উপরে লম্ব হয়, তাহলে m ইজ ইকুয়াল টু হবে কি? -1। তো আমরা আমাদের m এর ভ্যালু যদি পেয়ে যাই, এখন কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। আমরা অলরেডি m এর ভ্যালু জানি, m ইজ ইকুয়াল টু -1। সো সেই ক্ষেত্রে আমাদের উত্তর কত? y ইজ ইকুয়াল টু আসবে -x, অথবা আমাদের অপশনের সাথে মিলানোর জন্য হচ্ছে x + y ইজ ইকুয়াল টু 0। সো হিয়ার ইজ আওয়ার অ্যান্সার। তো এই ম্যাথটা থেকে বেসিক্যালি এইভাবেও আসতে পারতো। ধরো যে তোমাকে বলতে পারতো যে বিসি রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করো, এটাও জানতে চাইতে পারতো। তখন আমাদের এমবিসি ইকুয়াল টু হতো m, কারণ যেহেতু তারা সমান্তরাল।
ওকে, তো আমরা এবার পরের প্রশ্নটাতে যাব। এই প্রশ্নটা দেখি, এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। দেখো বুট টেক্সট 16-17 আসছে, বলা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0 এবং এক্স ইকুয়াল টু 7 রেখাত্রয় দ্বারা একটা ত্রিভুজ যদি গঠিত হয় তাহলে ওই ত্রিভুজের 3টা কোণের ভ্যালু কত হবে। তো এটা আসলে আমাদেরকে ফার্স্ট অফ অল ছবি আঁকতে হবে, ছবি আঁকা ছাড়া আসলে এটা বোঝা খুবই টাফ। তো আমরা একটু আমাদের কার্তেসীয় স্থানাঙ্ক অনুযায়ী ছবিটা আঁকি। এখানে আমাদের কার্তেসীয় তল, বলা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, দ্যাট মিনস আমরা আগে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এই হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু ওয়াই রেখা। ওকে সরি, এটা আমাদের এক্স ইকুয়াল টু ওয়াই রেখা, কারণ এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা অবশ্যই 45 ডিগ্রি হবে, কারণ এক্স ইকুয়াল টু ওয়াই রেখা মানে কি, মানে tan 45। যদিও আমাদের এটা ম্যাথ করতে লাগবে না, তাও বললাম এই অ্যাঙ্গেলটা কত 45 ডিগ্রি। ওকে হ্যাঁ, এটা ম্যাথ করতে হয়তো বা লাগবে। আচ্ছা, এরপর আরেকটা কথা বলা আছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তো এই সরলরেখাটাকে যদি আমি একটু জেনারেলাইজ করি, সরলরেখাটা যদি আমি একটু জেনারেলাইজ করি, এক্স বাই 1 সরি, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই টাইপের একটা রেখা। তো একটা সরলরেখা যদি এক্স ইকুয়াল টু -1 এভাবেও বের করা যায়, এক্স বাই 1 প্লাস হচ্ছে না, এইভাবে আলটিমেটলি করে কোনো লাভ হচ্ছে না। তো এক্স ইকুয়াল টু যদি -1 খেয়াল করো, এইটা আসলে তাহলে এখানে ঢালের মানটা কত, এটাও কিন্তু একটা মূলবিন্দুগামী রেখা, কারণ ওয়াই ইকুয়াল টু এম এক্স, বাট এখানে এম এর ভ্যালু -1 মানে tan 135 ডিগ্রি। ওকে, তাহলে যদি তাই হয় আমাদের এই অ্যাঙ্গেলটা, এই সরলরেখাটা হবে হচ্ছে এরকম, কিরকম হবে, এইরকম একটা সরলরেখা হবে। এই যে দিস ইজ আওয়ার সরলরেখা। ওকে, তো আমরা যদি একটু সরলরেখাগুলোকে আন্ডারলাইন করি, আমাদের এটা কোন সরলরেখা, এটা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু ওয়াই বা এক্স মাইনাসের ওয়াই ইকুয়াল টু 0। এটা কোন সরলরেখা, এটা হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। সিম্পল কথা যে খেয়াল করো, এতটুকু হচ্ছে কত 45, হ্যাঁ, আর আমার ইয়েটা কি 135 না, এতটুকু কত 90, এই ফুল অ্যাঙ্গেলটুকু কত 90। ওকে, এতটুকু হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটুকু কত হবে, অবভিয়াসলি 45 ডিগ্রি হবে এই অ্যাঙ্গেলটুকু। ওকে, পুরোটা হচ্ছে 135 ডিগ্রি। ওকে, এবং লাস্ট ওয়ান ইজ এক্স ইকুয়াল টু 7 একটা রেখা আছে। তো এক্স ইকুয়াল টু 7, তাহলে আমাকে এখান থেকে দৌড় দিব, মূলবিন্দু থেকে দৌড় দিয়ে 7 পর্যন্ত যাইতে হবে, 7 ঘর যাইতে হবে। তো আমি ধরলাম এই আমাদের 7 ঘর। ওকে, সো এই হচ্ছে আমাদের 7 ঘর। এটা যদি আমাদের 7 ঘর পর্যন্ত যাওয়া হয়, আমি এবার যদি এখান থেকে একটা লাইনটা নিই, ওকে, সো আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজটা কোনটা, দেখো আমি এবার একটু যদি ত্রিভুজটার দিকে তাকাই, আমাদের ত্রিভুজ হচ্ছে এইটা, এটা যদি আমার এ বিন্দু হয়, এটা যদি আমার বি বিন্দু হয়, এবং এটা যদি আমাদের সি বিন্দু হয়, তো আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ হচ্ছে এ বি সি। আচ্ছা, এখন আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ যদি এ বি সি হয়, তো একটু দেখি, আমাদের বলা হয়েছে যে ত্রিভুজের অ্যাঙ্গেল 3টা কত। তো অ্যাঙ্গেল 3টা আমরা যদি বের করতে চাই, দেখো এই অ্যাঙ্গেলটুকু কত হবে 90 ডিগ্রি, কারণ এক্স ইকুয়াল টু 7, এটা হচ্ছে একটা লম্ব রেখা, তো এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটুকু 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এইটাও তো একটা ত্রিভুজ, দ্যাট মিনস বাকি অ্যাঙ্গেলটা কত 180 -90 -45, তার মানে আরেকটা অ্যাঙ্গেল হবে হচ্ছে 45 ডিগ্রি। সো দিস ইজ 45 ডিগ্রি। ওকে, তো আমরা একটু দেখি, এই অপশন কোনোদিনও হবে না, এখানে কোনো 45 ডিগ্রি নাই, এখানেও 45 ডিগ্রি নাই, তো আইদার নান অর এটা আমাদের অ্যান্সার হতে পারে। তো এখন দেখি, এইটুকু তো 90 ডিগ্রি, তাই না, এতটুকু তো 90 ডিগ্রি। ওকে, তো আমরা অলরেডি একটা অ্যাঙ্গেল পাইছি। এখন খেয়াল করি যে এই অংশটাতে যদি একটু দেখো, এতটুকু যদি 45 ডিগ্রি হয়, তো আমরা নর্মাল এখানে বিপরীত কোণের ধারণা থেকেও বোঝা যায়, এতটুকু 45 হওয়ার অর্থ হচ্ছে এতটুকু 45, এই অ্যাঙ্গেলটুকু হবে 45 ডিগ্রি। ওকে, সো এতটুকু 45, এতটুকু যদি 45 হয়, তাহলে খেয়াল করো 45 90 ঠিক আগেরটার মতন, 90 45, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটুকু কত, এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে গিয়ে 45 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের ফাইনালি ত্রিভুজের যে 3টে অ্যাঙ্গেল কত কত আসলো খেয়াল করো, দুইটা আসছে 45 ডিগ্রি, অ্যান্ড আরেকটা কত ডিগ্রি আসছে, আরেকটা আসছে হচ্ছে দেখো 45 45 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ আসছে 90 ডিগ্রি। বাট এখানে আমাদের তাহলে আর এটাও হওয়ার চান্স নাই, আমাদের অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বার। সো আওয়ার অ্যান্সার ইজ না। তো এবার আমরা একটা প্রবলেম দেখব, প্রবলেমটা খুবই ইন্টারেস্টিং।
এখানে সব থেকে বেশি যে জিনিসটা বোঝার সেটা হচ্ছে একটা ওয়ার্ড, দিস ইজ সমবিন্দুগামী। দেখো প্রশ্নটা আমি এবার একটু পড়ি। x minus 3y plus 4 equals 0, x minus 6y plus 5 equals 0, x plus ay plus 2 equals 0 রেখাত্রয় সমবিন্দুগামী হলে তৃতীয় রেখার সাথে লম্ব এবং মূলবিন্দুগামী রেখার সমীকরণ বের করো। আচ্ছা একটু ধাপে ধাপে আসি। প্রথমে আমাকে তিনটা রেখা দেয়া আছে, তারা সমবিন্দু। তৃতীয় রেখা মানে ওর উপরে লম্ব এবং মূলবিন্দুগামী একটা রেখা। তো একটু আগে আমরা দেখলাম মূলবিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ কি, y is equal to mx। এটা হচ্ছে যে কোনো মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো আমাদের আসলে মেইন টার্গেটটা কি থাকবে বলো তো, এম এর মানটা বের করা। আচ্ছা তো এখন এম এর মানটা বের করা বলতে কি, তৃতীয় রেখার এম, তৃতীয় রেখার এম এর জন্য আমাদের দরকার এ। এখন এটাকে আমি কিভাবে পাবো, দেখো এইটার জন্যই আমি এখন হচ্ছে একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে সমবিন্দু বলতে আসলে বুঝাই কি। খেয়াল করি সমবিন্দু বলতে আসলে কি বোঝায়। মনে করো আমাদের এইটা একটা রেখা, এইটা আরেকটা রেখা এবং এইটা আরেকটা রেখা। তো একটু খেয়াল করি, তিনটা রেখা যদি একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে তখন তারা হচ্ছে সমবিন্দু, সোজা বাংলা কথা। সো এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সমবিন্দু, সেই বিন্দুটা যেই বিন্দুটাতে এরা তিনজনই ছেদ করলো। ওকে, এখন মজার ব্যাপার হচ্ছে আমাকে এই দুইটা সরলরেখার সমীকরণ দেয়া আছে। তো একটা জিনিস আমাকে বলো, দুইটা সরলরেখা কি কখনোই একের অধিক বিন্দুতে ছেদ করতে পারে? ইম্পসিবল। আইদার তারা একটা বিন্দুতে ছেদ করে, সমান্তরাল হলে তারা কখনোই একে অপরকে স্পর্শ করবে না বা ছেদ করবে না। দ্যাট মিনস এই দুইটা সরলরেখার একটা ছেদবিন্দু আছে, তাই না? এই দুইটা সরলরেখার অবশ্যই একটা ছেদবিন্দু আছে। তো এটা আমরা বের করতে পারি, কারণ ওদের নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই, ডিরেক্টলি সমীকরণ দেয়া আছে। তো ওই বিন্দুটা দিয়ে আমাদের তৃতীয় রেখাটা অবশ্যই যাবে, তাই না? কারণ ওদের দুজনের ছেদবিন্দুই তো ওরও ছেদবিন্দু, কারণ তিনটা রেখা সমবিন্দুগামী, একটা বিন্দুতে তারা স্পর্শ করতেছে। দ্যাট মিনস আমরা আগে ওদের দুইজনের ছেদবিন্দুটা বের করি। সো আমি যদি লিখি যে প্রথম দুইজনের ছেদবিন্দু হবে, তো আমি একটু ক্যালকুলেটরে জিনিসটা হিসাব করি, আমাদের চলে আসে হচ্ছে -3 1/3 -3 1/3। ওকে, দ্যাট মিনস ছেদবিন্দুটা আমি পেয়ে গেছি। এখন একটু আগেই আমরা দেখলাম কিন্তু যে অবশ্যই তৃতীয় রেখাটা এই বিন্দুগামী। তো তৃতীয় রেখাটা যদি আমাদের এই বিন্দুগামী হয় তাহলে তৃতীয় রেখাটা অবশ্যই এই বিন্দু দিয়ে সিদ্ধ হবে। তো যদি তাই হয়, এখন আমরা এখান থেকে লিখতে পারি -3 x এর ভ্যালু প্লাস 1/3 এর a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এর মানটা এখন বের করি। এ কত আসবে? এ আসবে হচ্ছে এইটা আসে -1 এবং ওই সাইডেও যদি চলে যায় আসবে -1/3 এর a, তার মানে a ইজ ইকুয়াল টু আসে হচ্ছে 3। ওকে, আমরা এ পর্যন্ত অলরেডি বের করে ফেলছি। প্রশ্নটা আসলে এতটুকু পর্যন্ত থাকলে একটা এমসিকিউ স্ট্যান্ডার্ড ভালো প্রশ্ন হয়ে যায়, বাট এখানে আসলে তারা এতটুকু চায় নাই, আর একটু বেশি ম্যাথ দিছে, অনেকটা রিটেনের মতন প্রবলেমটা হয়ে গেছে। যাই হোক, এখন আমরা দেখো দুইভাবে করতে পারি। আমরা চাইলে এখান থেকে ঢাল বের করে y = mx এ বসাইতে পারি, যে অ্যাপ্রোচ আমরা একটু আগে দেখলাম। ঢাল কিভাবে বের করব, এই সমীকরণে এর মানটা বসাবো। যদি আমি সমীকরণে এর মানটা বসাই, একটু দেখি, সমীকরণে যদি আমি এর মানটা বসাই তাহলে সমীকরণটা চলে আসবে কত, y is equal to সমীকরণটা চলে আসে হচ্ছে x প্লাস 3 এর y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের ফাইনাল তৃতীয় যে রেখা তার সমীকরণ। ওকে, সো এটা হচ্ছে আমাদের তৃতীয় রেখার সমীকরণ। কোন রেখার সমীকরণ? এটা হচ্ছে তৃতীয় রেখা, থার্ড লাইন হচ্ছে আমাদের থার্ড লাইনের সমীকরণ, থার্ড লাইন। ওকে, সো এখন দেখো তৃতীয় লাইনের সমীকরণ আমি পাইছি, এটাকে y = mx + c ফরম্যাটে নিয়ে আমরা করতে পারি, m এর ভ্যালুটা বসাবো। বাট আর একভাবে করা যায়। দেখো জিনিসটাকে যদি তুমি সিম্পলি এইভাবে চিন্তা করো, 1 সেকেন্ড, দেখো দুইটা সরলরেখা যদি একজন আরেকজনের উপরে লম্ব হয় তখন আমরা কি জানি যে একজনের ঢাল আরেকজনের হয় উল্টা এবং সামনে একটা মাইনাস আসে। তো এটার সুন্দর একটা সিস্টেম হয়, তুমি ধরো x কে লিখবা ওর উপরে লম্ব রেখার সমীকরণ, এই সরলরেখার উপরে লম্ব রেখা। তো কিভাবে করা যায়, x কে লিখবা y কে লিখবা। ওকে, x কে লিখলাম y কে লিখলাম, তারপরে যে কাজটা করবা এই দুইটার ভিতরে জায়গা চেঞ্জ করবা, অর্থাৎ x এর সহগের এবং y এর সহগের জায়গাটাকে চেঞ্জ করবা। x এর সহগ কত 1, 1টাকে লিখবা হচ্ছে এইখানে, এবং y এর সহগ হচ্ছে 3, এটাকে লিখবা হচ্ছে x এর সামনে। আর যদি সমান্তরাল হইতো তাইলে সেম সেম সহগ হতো, কারণ আমরা জানি যে সমান্তরালের ঢাল আলটিমেটলি সেমই থাকে। তো এটা আমরা লিখছি। তারপর লম্বের ক্ষেত্রে আরেকটা জিনিস কেয়ারফুল থাকবা, আমি তো দুইজনের সহগ ইন্টারচেঞ্জ করব, পাশাপাশি যে কোনো একজনের সাইনটাকে চেঞ্জ করবা।
আইদার তুমি যদি এইটাকে চেঞ্জ করো তাহলে ওর যেই সাইন তাই রাখবা, ওকে চেঞ্জ করলে ওর যেই সাইন তাই রাখবা। যদি তাই হয় তাহলে আমি এখানে কি করতে পারি, দেখো 3x, আমি ধরো দ্বিতীয়টার সাইনটা চেঞ্জ করলাম, মানে 1কে আমি -1 ধরলাম, এই যে। তো এখন দেখো আমরা যেমন একাডেমিকে করি, এখানে একটা কে নেই, তারপরে কে ধ্রুবকের ভ্যালু বের করি, বাট আমাদের আসলে অ্যাডমিশনে এত সময় নেই। তুমি ডিরেক্টলি চিন্তা করো, এখানে আমরা যদি এই সরলরেখাটাকে, আমাদের আলটিমেটলি একটা সরলরেখা কি x + by + c = 0, 0 বানাইতে হবে। তো মনে মনে চিন্তা করো, এই সরলরেখাটাকে যদি আমি 0 বানাইতে চাই, 0 0 বিন্দুগামী হইলে, তাহলে এটাও 0, আর তারপর হচ্ছে এটাও 0 হবে, তাহলে 0 - 0। তো 0 বানাইতে হইলে আমার এক্স্যাক্টলি এক্সট্রা একটা 0 অ্যাড করলেই কিন্তু হয়ে যাচ্ছে, = 0। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে সমীকরণ, অর্থাৎ আমাদের যে অ্যান্সারটা কত চলে আসে, অ্যান্সারটা চলে আসা হচ্ছে 3 এর x - y = 0। ওকে, সো আমাদের ম্যাথটা এতটুকুই। বেশ বড় একটা প্রবলেম ছিল, বেসিক্যালি এটা রিটেন স্ট্যান্ডার্ড প্রবলেম। ওকে, 3x - y = 0। তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা, ডি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। এই প্রশ্নটাতে বলা আছে যে ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে π/6 ডিগ্রি কোণে ঘোরানো। এই টাইপটা রিসেন্টলি খুব আসতে দেখা যাচ্ছে, মানে একটু ঘুরানো বা এই ধরনের অ্যাঙ্গেলের বেসে। তো এই ম্যাথটা ইম্পর্টেন্ট বলা যায়। ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘোরানোতে নতুন অবস্থান হয়েছে ও কিউ। পি এর অবস্থানটা দেয়া আছে, কিউ এর স্থানাঙ্কটা বের করতে বলছে। আচ্ছা, আগে একটু দেখি, আমরা অলরেডি পোলার স্থানাঙ্ক, কার্তেসীয় স্থানাঙ্ক কি জানি। ধরো এটা একটা লাইন এবং এটা একটা লাইন। তো এখন আমাকে প্রশ্নে বলা আছে পি এর স্থানাঙ্ক কত, খেয়াল করি, -√3 এবং -3। তার মানে দুইজনই যেহেতু নেগেটিভ, তার মানে নিচের দিকে এবং হাতের বামে। দ্যাট মিনস আমরা হচ্ছে এই জায়গাটাতে কোনো একটা পয়েন্ট নিচ্ছি। সো আমি একটা পয়েন্ট নিব এই জায়গাটাতে, ধরো এইটা আমাদের পি বিন্দু। ওকে, দিস ইজ আওয়ার পি বিন্দু। আচ্ছা, তো এটা যদি আমাদের পি বিন্দু হয়, বিন্দুটা হচ্ছে -√3 এবং -3, -√3 অ্যান্ড -3। ওকে, সো আমি এখন খেয়াল করি আমাদের কাছে আসলে অ্যান্সারটা কি বেসে চাওয়া আছে। আমাদের কাছে অ্যান্সারটা চাওয়া আছে হচ্ছে পোলারে, নো প্রবলেম। তো এখন দেখি আমরা এই সরলরেখাটার দিকে যদি তাকাই, ওর অ্যাঙ্গেলের ভ্যালুটা কত, এটা হচ্ছে আমাদের দেখা দরকার। ধরো এই আমাদের পি বিন্দু যদি হয়, তাহলে ওর আর এর ভ্যালু কত, খেয়াল করো তো। ওর আর এর ভ্যালু হচ্ছে √3² প্লাস হচ্ছে, তার মানে আমাদের আর এর ভ্যালু √3 + 3², দ্যাট মিনস আসে হচ্ছে 2√3। আচ্ছা, আর এর ভ্যালু তো এইটাই। ওকে, আর নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। তো আলটিমেটলি দেখো আমরা কি করছি, ওর জাস্ট পি কে কিউতে কিভাবে নিছে, বিন্দু কিন্তু সেমই রাখা হয়েছে, জাস্ট একটু থিটাকে চেঞ্জ করা হয়েছে। তো আমরা প্রথমে একটা ডিসিশন নিতে পারি যে 2√3 আসলে কোনোদিন আর এর ভ্যালু হয় না, এগুলো তো কোনোদিনও হবেই না। পোলার স্থানাঙ্কে যেহেতু অ্যান্সার, এই তিনটার একটা হবে। হ্যাঁ, তো এখানে আসলে আমাদের কে চেঞ্জ হচ্ছে, এখানে আমাদের চেঞ্জ হচ্ছে থিটা এর ভ্যালুটা। তো আমরা আরটাকে অলরেডি জানি। সো আমরা যেহেতু অলরেডি আর কে জানি, এখন আমাদের হচ্ছে থিটাটা বের করতে হবে। তো আগে আমি θ1টা বের করি। খেয়াল করি θ1 এর ভ্যালু আমাদের কত আসে, খেয়াল করে এইরকম একটা বিন্দু, আমি ঘড়ির কাঁটা নেগেটিভেও ঘুরতে পারতাম, প্রবলেম নেই, আমি পজিটিভে আপাতত ঘুরি, যেহেতু আমাদের এইখানে 7π/6 বা এইভাবে অ্যান্সারগুলো দেওয়া, মানে নেগেটিভ সাইডে ঘোরা বা নেগেটিভ অ্যাঙ্গেল নাই অপশনে। তো আমি যদি এইভাবে ঘুরে আসি, একটু খেয়াল করি, তাহলে এরকম একটা বিন্দু চলে আসে। ওকে, তাহলে এইখানে থিটা এর ভ্যালু কি, থিটা এর ভ্যালু আসে হচ্ছে tan ইনভার্স লম্ব বাই ভূমি, tan ইনভার্স লম্ব বাই ভূমি। তার মানে এখানে লম্ব হচ্ছে -3 অ্যান্ড আরেকটা কত, আরেকটা হচ্ছে গিয়ে -√3। ওকে, তো এইখানে আসলে আমাদের ম্যাক্সিমাম কেসে ভুলটা হয়। তুমি মাইনাস কাটাকাটি করে থিটা এর ভ্যালু বসায় দিবা হচ্ছে tan ইনভার্স সামথিং, ফার্স্ট কোয়াড্রেন্ট চলে আসবে। বি কেয়ারফুল, এইসব কেসে অলওয়েজ খেয়াল রাখবা যে আসলে কোন কোয়াড্রেন্টে পড়তেছে। ওকে, মানে যদি দেখো যে লম্ব পজিটিভ ভূমি নেগেটিভ হইলে তাদের কোয়াড্রেন্ট চেঞ্জ হয়, লম্ব নেগেটিভ ভূমি পজিটিভ তাদের কোয়াড্রেন্ট চেঞ্জ হয়। সো মাইনাস প্লাস এইসব ব্যাপারে একটু কেয়ারফুল থাকবো যে কোন কোয়াড্রেন্টে যাচ্ছি। যেমন এইটার ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আসলে কোন কোয়াড্রেন্টে পড়ে, থার্ড কোয়াড্রেন্টে পড়ে। তার মানে আমাদের এইখানে আসলে থিটা এর ভ্যালুটা বুঝাই যায় যে আসবে কত, tan ইনভার্স, আমি যদি নর্মালি বলি যে 3/√3 এর ভ্যালুটা কত, π/3। ওকে, π/3 হচ্ছে tan ইনভার্স 3/√3 এর ভ্যালু। বাট এটা এক্স্যাক্টলি দেখো 1 পাই 2 পাই, তাই না? তার মানে পাইয়ের থেকে একটু বেশি, কিন্তু পাইয়ের থেকে π/3 পরিমাণে বেশি। তার মানে পাই প্লাস π/3। সো এই অ্যাঙ্গেলটা আসলে কত আসে, 4π/3। সো দিস ইজ আওয়ার অ্যাঙ্গেল। ওকে, তো এটা কোনটা, এটা হচ্ছে আমাদের θ1। সো আমরা আমাদের θ1কে পেয়ে গেছি, θ1। আচ্ছা,
এখন বলা হয়েছে যে এই পিটাকে আমরা কি করলাম, পিটাকে আমরা হচ্ছে π/6 কোণে ঘড়ির কাঁটার দিকে ঘুরাচ্ছি, তার মানে আমরা এটাকে সামান্য পরিমাণে উপরের দিকে তুললাম, তাই না? ধরো যে আমার আগের বিন্দুটা যদি আমার ধরো এই জায়গাটাতে থাকে, এই পয়েন্টটাতে থাকে, তাহলে নতুন বিন্দুটা ধরো এরকম কোনো একটা পয়েন্টে আছে, তো কতটুকু ঘোরানো হলো? ঘোরানো হলো π/6 অ্যাঙ্গেলে। তার মানে আমাদের θ2 এর ভ্যালু কত? θ2 এর ভ্যালু হবে 4π/3 মাইনাস π/6 ওকে, তার মানে আমাদের এখান থেকে চলে আসে কত? 4/3 মাইনাস 6 ইনভার্স চলে আসে হচ্ছে 7π/6। সো আমাদের অ্যান্সার চলে আসে হচ্ছে 7π/6। তো এটা কত নাম্বারে আছে? 7π/6 আসে হচ্ছে আমাদের 2√3 7π/6। আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, আমাদের অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, তো এই ম্যাথটা একটু জটিল ছিল বোঝার জন্য। এখন তুমি চাইলে এটাকে বিভিন্নভাবে চিন্তা করে করতে পারতা, কোনো প্রবলেম নাই। লাইক তুমি ধরো সিম্পলি তুমি এখন ওর θ2 বের করলা, সেইখান থেকে আবার x cos θ, r cos θ, আর sin θ দিয়ে ওর কার্তেসীয় স্থানাঙ্কও বের করতে পারতা। ওইখান থেকে আবার তুমি r এর ভ্যালু এবং θ ওইভাবে চিন্তা করতে পারতা। বাট কথা হচ্ছে আমরা তো জানি যে আসলে আর কি, আর হচ্ছে গিয়ে বিন্দুর এই √x² + y², তাই না? তো এক্স আর ওয়াই তো চেঞ্জ হচ্ছে না, আমার আর এর মান আলাদাভাবে বের করার কোনো দরকার নেই। আমরা জাস্ট থিটাটাকে ডিরেক্টলি বের করলাম, বের করে তারপর হচ্ছে একটু জাস্ট ওকে ঘুরালাম। যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাতাম তাহলে কি হইতো? তাহলে হইতো প্লাস, এখানে হচ্ছে মাইনাস, এতটুকুই জাস্ট ডিফারেন্স। তো আমরা আমাদের এই ম্যাথটা বুঝতে পারছি আশা করি। এবার এই কোয়েশ্চেনটাতে যাব। অ্যাজিউম দ্যাট দ্য পয়েন্ট এ 5, 6 ইজ আ রিফ্লেকশন অফ দ্য পয়েন্ট বি ইন আ লাইন। আচ্ছা, তো প্রশ্নটাতে বলা আছে যে এ একটা পয়েন্ট, দেখো আইওটিতে আসছিল 14-15-এ, এ আমার হাতে একটা পয়েন্ট আছে এ। সো এ হচ্ছে আমার হাতে একটা পয়েন্ট আছে 5 এবং 6। ওকে, এই পয়েন্টটা কি? একটা রিফ্লেকশন অফ দ্য পয়েন্ট বি। সো এটা আমার যদি এ হয় এবং এটা যদি আমার বি হয়, বি পয়েন্টটা কত? বি পয়েন্টটা হচ্ছে -1 এবং 8। আচ্ছা, তো বলা হয়েছে যে এ হচ্ছে আমার বি এর রিফ্লেকশন একটা লাইনের ভিতরে। when a mirror is placed along this line the equation of the line is, বেসিক্যালি কিছুই না, এখানে আমরা যদি একটা আয়না ধরি আমাদের যে লাইনটা উৎপন্ন হবে তার সমীকরণ। তো লাইনটা আসলে কে? লাইনটা তো আমাদের এই সরলরেখাই হবে, তাই না? কারণ বি হচ্ছে এর একটা মিরর। ওকে, মানে এখানে বিতে যদি আমি একটা আয়না ধরি কোনো একটা জায়গাতে, তাহলে আমরা এ বিন্দুটাকে তার প্রতিবিম্ব হিসেবে দেখতে পাবো। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের আসলে প্রশ্নে জানতে চাইছে কার মান? জানতে চাইছে হচ্ছে এবি সরলরেখার মান। জাস্ট একটু কঠিন করে লিখছে। তো এবি সরলরেখার মান যদি আমাদের কাছে জানতে চাই, এখন আমরা এটা বের করি। এবি এর সমীকরণ কত হবে? এবি এর সমীকরণের সূত্র কি? y - y1 দ্যাট মিন্স 6 ডিভাইডেড বাই x - 5 ইজ ইকুয়াল টু y1 - y2 দ্যাট মিন্স 6 এর 8 ডিভাইডেড বাই x1 - x2 দ্যাট মিন্স হচ্ছে 5 মাইনাসের প্লাসের 1। দ্যাট মিন্স এখান থেকে চলে আসে y - 6 ডিভাইডেড বাই x - 5 ইজ ইকুয়াল, নিচে আসবে 6 আর উপরে আসবে হচ্ছে -2 ইকুয়াল টু হচ্ছে -1/3। সো এখান থেকে আমাদের চলে আসে 3 এর y মাইনাসের 3 6 18 ইজ ইকুয়াল টু -x মাইনাসের প্লাসের 5 -x মাইনাসের প্লাসের 5। সো x প্লাস 3 এর y, x প্লাস 3y আর একটা কত -18 -5 গেলে আসবে হচ্ছে -23 টু -23 ইকুয়াল 0। সো আমাদের অ্যান্সার হচ্ছে x প্লাস 3y -23। আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। ম্যাথটা খুবই সোজা ছিল, বাট ভাষাটায় প্রথমবার পড়লে একটু জটিল লাগতে পারে। তো এবার আমরা আরেকটা প্রশ্ন দেখি ত্রিভুজের এরিয়া রিলেটেড। 16 বর্গ একক ক্ষেত্রফলের একটা ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহের স্থানাঙ্ক এ দেয়া আছে, তারপর বি দেয়া আছে এবং সি দেয়া আছে। তো এর মান কত? আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল দেয়া আছে। একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার অনেক রকম সিস্টেম হয়, অনেক অ্যাপ্রোচ হয়, বা তিনটা বিন্দু যদি আমাদেরকে ডিরেক্ট দেয়া যায় থাকে, একটা পারফেক্ট অ্যাপ্রোচ হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে বের করা। যেমন আমি যদি এটাকে সলভ করি, আমরা বলতে পারি যে ত্রিভুজের এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বাট না, ম্যাট্রিক্স দিয়ে যদি করি তাহলে আমাদের কাছে একটা অ্যাপ্রোচ হচ্ছে, আমরা এখানে বিন্দুগুলোকে লিখবো। কিভাবে লিখবো? -4 6 and 1
-1 -2 and 1, আরেকটা হচ্ছে a -2 and 1। ওকে, সো এখন আমরা এটা লিখলাম। এখান থেকে আমাদেরকে বলা আছে যে এরিয়ার মান কত, 16। তো এরিয়ার মান যদি 16 হয়, আমি এখন একটু ডিরেক্টলি লিখি, -4কে যদি আমি আমি যদি এই রো বরাবর বিস্তার করি, তাহলে লেখা যাবে কত, -2 অ্যান্ড এদিকে আসবে মাইনাসে মাইনাসে প্লাসের 2, তো এটা 0 চলে আসলো। -6কে যদি আমি লিখি তাহলে কত আসবে, মাইনাসে মাইনাসে মাইনাসের 1, আর এই সাইড থেকে আসবে একটা -a। ওকে, এবং পরেরটা হচ্ছে গিয়ে প্লাসের 1কে যদি আমি লিখি তাহলে আসবে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাসের 2 আসবে, এবং এই সাইড থেকে আসবে মাইনাসে মাইনাসে প্লাসের 2a ইজ ইকুয়াল টু, দেখো এই সাইডে কিন্তু একটা হাফ ছিল, যেই ভুলটা হয় সেটা হচ্ছে এই প্রশ্নটাতে আমরা একটা হাফ দিতে ভুলে যাই। তো 16 দুগুণে কত হবে, 32, অর্থাৎ 32। ওকে, সো এবার যদি আমরা সলভে যাই, আমাদের প্রথম অংশটা চলে আসছে হচ্ছে 0, এটা আসে 0, তার মানে পরেরটা থেকে কত আসবে, মাইনাসে মাইনাসে প্লাসের 6 আসবে, এখান থেকে বের হবে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাসের 6a আসবে, এখান থেকে আসবে হচ্ছে প্লাসের 2 প্লাসের টুয়াইসে ইকুয়াল আসবে 32। সো আফটার দ্যাট এখান থেকে আসে হচ্ছে, যদি ক্যালকুলেট করি, 8a ইজ ইকুয়াল টু 32 - 2 - 6, দ্যাট মিনস 24। সো এর ভ্যালু কত আসে, 3 8 24, এর ভ্যালু আসে হচ্ছে 3, এর ভ্যালু চলে আসে হচ্ছে 3। সো আমাদের অ্যান্সার আসে ই নাম্বারটা, আমাদের অ্যান্সার আসে হচ্ছে ই নাম্বারটা। ওকে, সো এবার আমরা হচ্ছে পরের প্রশ্নটাতে যাব। ই নাম্বারটা একটু মার্ক করে নিই। সো আমাদের অ্যান্সার হচ্ছে ই নাম্বারটা। এবার আমরা লাস্ট কোশ্চেনে আসি, এটা আমাদের আজকের শেষ প্রশ্ন। অঙ্কটা দেখো ভাইয়া, ম্যাথটাতে বলছে যে 2 3 বিন্দু হতে 4x + 3y - 7 = 0 রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দুর দূরত্ব কত। তো প্রতিবিম্বটা বেসিক্যালি কি, লাইক আমি যখন একটা আয়নার সামনে দাঁড়াই, আয়নাতে কিন্তু আমার ফুল একটা রিফ্লেক্ট দেখা যায়, সেম টু সেম আমি, কিন্তু এটা পুরো উল্টা, দিস ইজ কল্ড বিম্ব। তো এখন দেখো, এই ক্ষেত্রে আমাদের বলা আছে প্রশ্নে যে একটা রেখা আছে 4x + 3y - 7, এরকম একটা রেখা আমাকে দেয়া আছে, 4x + 3y - 7 একটা রেখা দেয়া আছে। তো এখন দেখো যে 4x + 3y - 7 এটা যদি আমাদের একটা লাইন হয়, ওর উপর আমি ধরলাম এ একটা বিন্দু, যেটা কিনা 2 এবং 3, এ বিন্দু লেখারও দরকার নাই, এটা আমাদের একটা বিন্দু সাপোজ। আচ্ছা, হইলো। এখন আমাদেরকে বলা আছে যে এই বিন্দুটার প্রতিবিম্ব বিন্দু বের করব। তো ধরো এটা যদি আমার একটা মিরর হিসাবে কাজ করে, এই লাইনটা, ইন দ্যাট কেস খেয়াল করো, এটা আমার একটা আয়না হিসাবে কাজ করে, দ্যাট মিনস আমি কিন্তু ঠিক সমপরিমাণ দূরে এইখানে ওর প্রতিবিম্ব বিন্দু দূরত্বটা পাবো। লাইক দিস ইজ কোয়াইট সিম্পল। তুমি যখন আয়নার সামনে দাঁড়াবা, তুমি যখন আয়না থেকে পিছনের দিকে যাইতে থাকো, তোমার বিম্ব কিন্তু ঠিক সমানভাবে পিছনের দিকে সরতে থাকে, তাই না? তার মানে আয়না থেকে তোমার দূরত্ব ইকুয়াল টু তোমার বিম্বের দূরত্ব। ঠিক সেম কথা, এই দূরত্বটুকু যদি ডি হয় আমাদের ডি, অবভিয়াসলি এই দূরত্বটাও হবে ডি, তাই না? ওকে, আবার দেখো, অবশ্যই আমরা যখন আয়না বা বিম্ব আকারে চিন্তা করব, তখন দেখো যে আমার বিম্ব হিসেবে কাজ করবে, লাইক এটা যদি আমার একটা লাইন হয়, ভাইয়া যেটা বলতে চাচ্ছি, এটা যদি আমার একটা লাইন হয়, খেয়াল করো, আমরা এতটুকু তো বলতেই পারি যে এই দুইটা রেখা অবশ্যই পরস্পর লম্ব, কারণ ওর থেকে ঠিক সমদূরত্বে, এখানে একটা দূরত্ব, ঠিক তার সমদূরত্বে ডি বিন্দুতে তার বিম্ব। তো আলটিমেটলি এখানে তো আমাদের একদম লিনিয়ার একটা গ্রাফ ফলো করতেছে, দ্যাট মিনস এই লাইনটা এই লাইনটার উপরে লম্ব। আচ্ছা, যদিও এই ম্যাথটা করতে আমার এত কিছু দরকার পড়বে না, আমাকে প্রশ্নে বলছে যে এই রেখার সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব বিন্দু বের করো। সো এখন আমরা কি করতে পারি ভাইয়া, কোয়াইট সিম্পল, আমি জাস্ট একটা কাজ করি, এই রেখা থেকে ওর দূরত্বটা বের করি, মানে ডিটা বের করি, জাস্ট 2 দিয়ে গুণ করব। তার মানে আমাদের ডিস্টেন্স বা দূরত্ব কত হবে, আমাদের দূরত্ব হবে হচ্ছে 2 = 2, দূরত্ব আসবে হচ্ছে আমাদের 2 এই সরলরেখা থেকে দূরত্ব, দ্যাট মিনস আমাদের বিন্দুটা যদি আমি বসাই, ইকুয়ালস টু আসে 2, জাহিদ তোমার ঝামেলা বলতে মনে হয় এটার সেন্সিটিভিটিতে সমস্যা আছে, এই জায়গাটাতে লেখা, তখন কিন্তু লেখা নিচ্ছিল না, আমি কয়েকবার লিখছি,
কি মাঝে মাঝে এই পর্যন্ত ঠিক আছে, সমস্যা নেই। এই জায়গাটা করে দাও, আমি আচ্ছা, যাতে মাঝে মাঝে এটা কি আসলে কি কারণে করে, মাঝে মাঝে গিয়ে ধরে না। তো এখন আমাদের আসলে টার্গেটটা হচ্ছে এই 2, 3 বিন্দু থেকে এই সরলরেখা পর্যন্ত দূরত্বটা বের করা যায়, আসলে দূরত্বটা কত। তার মানে আমি বলতে পারি আমাদের দূরত্ব অর ডি ইজ ইকুয়াল টু, দেখো আমাদের 2, 3 বিন্দু হতে এই সরলরেখাটার দূরত্ব বের করা লাগবে, অর্থাৎ নিচে আসবে হচ্ছে √4 স্কোয়ার + 3 স্কোয়ার, এবং উপরে কত আসবে, উপরে আসবে হচ্ছে এটাকে সিদ্ধ করবো, দ্যাট মিনস 4 দুগুণে 8 একটা মডুলাস আসবে, এবং সামনে কি হবে, সামনে আমরা বা এই পাশে একটা 2 দিয়ে গুণ দিলাম, কারণ আমাদের তো আসলে দূরত্বটা কি, এই দূরত্বের দ্বিগুণ, অর্থাৎ টুয়াইস ডি। ওকে, তাহলে 8 + 3 × 9 -7, দ্যাট মিনস আমাদের নিচে আসা হচ্ছে 5 × 2, এবং উপরে আসা হচ্ছে 17 থেকে 7 গেলে থাকে হচ্ছে 10, সো 5 দুগুণে 10, 2 দুগুণে 4, দ্যাট মিনস আমাদের দূরত্ব আসা হচ্ছে 4 ইউনিট অর 4 একক, 4 ইউনিট। তো এর পাশাপাশি আমি এই ম্যাথটার ক্ষেত্রে আরও কিছু ভেরিয়েশন নিয়ে কথা বলতে পারি, যেমন মনে করো যে এই ম্যাথটাতে আমাকে প্রশ্ন করতে পারতো যে ঠিক তার প্রতিবিম্ব বিন্দুটা কত, এটাও জানতে চাইতে পারতো। তখন আমরা কিভাবে করতাম, দেখো আমরা তো জানি যে এইটা ওর উপরে লম্ব, তখন আমরা কি করতাম, আমরা হচ্ছে ওর উপরে লম্ব রেখার সমীকরণ অলরেডি আমরা বের করা শিখছি, তো আমরা তখন এই লাইনটার সমীকরণ বের করতে পারতাম, কারণ আমরা জানিও 2, 3 বিন্দুগামী। তারপর আমরা কি করতাম, এই ছেদবিন্দুটা বের করতাম। তো ছেদবিন্দু যদি জানি তখন আমি একটা ডিসিশনে যেতে পারতাম যে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই বিন্দুটা অবশ্যই কি এ বি এর মধ্যবিন্দু। তো আমরা যেহেতু মধ্যবিন্দুটা জানি, সেখান থেকে আমরা কাঙ্ক্ষিত সেই বি এর স্থানাঙ্ক বের করতে পারতাম। তো আমরা আসলে একটা ম্যাথে করতে গিয়ে 2টা ম্যাথ শিখলাম, যেমন একটা প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক বের করা আমাদের পরীক্ষাতে আসতেই পারে। তো বাই দ্য ওয়ে আমাদের 3 নাম্বার প্রশ্নটা বাকি ছিল, আসলে 3 নাম্বার প্রশ্নটাতে একটু ভুল আছে। যেমন ধরো যে আমি যদি এই 3 নাম্বার প্রশ্নটাকে সলভ করতে যাই, খেয়াল করো একটা ব্যাপার, যে আমরা যদি এখন ত্রিভুজটা আঁকার ট্রাই করি, এটা যদি আমার কার্তেসীয় স্থানাঙ্ক হয়, জাস্ট একটু যদি নোটিস করো ভাইয়া, খেয়াল করো এটা আমার 0, 0 বিন্দু, ওকে, আরেকটা বিন্দু 0, 3, তার মানে এটা যদি আমার 0, 3 বিন্দু হয়, তো দিস ইজ মাই 0, 3 বিন্দু। এখন আরেকটা জিনিস খেয়াল করো, 0, 4 বিন্দু তো আমার এইটা 0, 4 বিন্দু, তাহলে 3টা বিন্দু যদি একই সরলরেখায় থাকে, এটা দিয়ে কি কখনো ত্রিভুজ হওয়া পসিবল? আমরা জানি এটা এমনিতেও বোঝা যায় যে যদি 2টা বিন্দুর পরস্পর এ বি আর বিসি এর ঢাল যদি সেম হয়, তখন সেটা থেকে আসলে ত্রিভুজ গঠন করা পসিবল না। তো এই ক্ষেত্রে আসলে ত্রিভুজই আসছে না, তো অন্তকেন্দ্র তো তার আরও অনেক পরের কথা। দ্যাট মিনস এই প্রশ্নটা আসলে ভুল, এখানে আমাদের কোনো কারেক্ট অ্যান্সার নাই।